আগামী দিনে তার রাজনীতি বা তার পরিকল্পনা তৈরি করছেন, কিভাবে দেখছেন বিষয়টা? আপনাদের প্রডিউসার যিনি টপিকটা রেখেছেন 2025 সালের বাংলার রাজনীতির পালাবদল সম্ভব, আমার মনে হয় খুব বেশি হলে তিনি যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচন এবং 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য এই একটা বছর 2025 সমস্ত দলকে কসরত করতে হবে যদি পালাবদল করতে হয়, এবং মসনদে যদি তৃণমূল কংগ্রেসকে টিকে থাকতে হয় তার জন্য তাদের যে আরজিকর বা অন্যান্য বিভিন্ন ইস্যুতে যেটুকু পায়ের তলার মাটি সরেছে সেইটুকু মাটিকে পুনরুদ্ধার করতে হবে। এই জন্য 2025 পালাবদল সম্ভব কিনা একটা বছর সবাইকে মাঠে ঘাটে মানুষের মাঝে কাজ করতে হবে, যে ক্ষমতা 2026-এ চায় বা ধরে রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2025 কেন 2024-এর শেষ মাস থেকেই শুরু করে দিয়েছেন সেই তোড়জোড়। কারণ আপনারা দেখুন 14,773 কোটি টাকা 12 লক্ষ বাংলার আবাস যোজনায় তিনি 12 লক্ষ বেনিফিশিয়ারিকে দিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আরো 16 লক্ষ বেনিফিশিয়ারিকে তিনি এই আবাসটি দেবেন 2025-এ। অর্থাৎ মোটের ওপর গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় 30 লক্ষ পরিবারকে বাংলার আবাস যোজনা হিসেবে 1,20,000 টাকা করে তিনি তুলে দেবেন, এবং সেটা বিজেপিকে বাইপাস করে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাইপাস করে, বিজেপির রক্তচক্ষুকে উপেক্ষা করে ফুললি স্টেট ফান্ডে রাজ্যের টাকা থেকে তিনি দেবেন। এবং যে ক্ষেত্রে তিনি আনন্দবাজার থেকে বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন এবং ফার্স্ট পেজে সেটা বিজ্ঞাপনের আকারে প্রকাশ করছেন যে ফুললি ফান্ডেড স্টেট গভর্নমেন্টের অ্যালোকেশন 1,20,000 টাকা 26 লক্ষ 28 লক্ষ পরিবারকে দেবেন। এবার আপনাকে বুঝতে হবে এই 28 লক্ষ পরিবার মানে হচ্ছে প্রতি পরিবারে যদি আমি 4 জন করে ধরি তাহলে মোটামুটি 1.5 কোটির ওপর 2 কোটির ওপর ভোট কিন্তু তিনি প্রথমেই রিজার্ভ করে নিলেন। 2 কোটি ভোট বাংলার আবাস যোজনায় রিজার্ভ হলো। এবারে আছে 49% মহিলা ভোটার যাদের জন্য লক্ষ্মীর ভান্ডার 1,000 হয়েছে এই লোকসভায়। হয়তো আমরা দেখবো 2025 শেষ হতে হতে সেটা 1,500 বা 2,000 হয়ে যাবে। তো সেখানেও আবার 49%-এর যে মহিলা ভোটার সেটা স্টেক থাকবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে, স্বাস্থ্য সাথীও বাড়বে, এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী যা যা ওনার প্রকল্প, কৃষক বন্ধু সেগুলো আরো রিভাইভ হবে। এবং বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলার কর্ম বলেও উনি মনরেগাকেও বাইপাস করবার তোড়জোড় শুরু করেছেন। অর্থাৎ যে দুটো ইস্যু লোকসভায় ওনাকে ডিভিডেন্ড দিয়েছে, যে কেন্দ্র সরকার বাংলার বাড়ি বাংলার আবাসের টাকা আটকেছে বলে আমরা টাকা দিতে পারিনি, আমরা ভোটে ফিরে এসে লোকসভা ভোটের পরে দিয়ে দেবো, সেটা উনি দিয়েছেন। এবং আরেকটা ইস্যু আপনারা জানেন যে 2024-এর লোকসভায় হয়েছিল, সেটা হচ্ছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকেছে। অর্থাৎ কেন্দ্র সরকার ভেবেছিল যে ভাতে বা পাতে মারতে হবে, তার জন্য এই কেন্দ্রীয় ফান্ড গুলোকে আটকে দিলে মমতা ব্যানার্জিকে ভালো করে বেগ দেওয়া যাবে, গ্রাম বাংলায় গ্রামের মানুষকে ভালো করে বুমেরাং করে তাদের দলে বা তাদের পক্ষে আনা যাবে, বা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাবে। বাংলার আবাসের টাকা বা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা না পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই দুঁদে রাজনৈতিকবিদ, তিনি সেটাকেই অ্যাডভান্টেজে কনভার্ট করলেন যে কেন্দ্রর বঞ্চনা এবং আমি সেটা এবার থেকে দেবো, অতএব তোমাদের আনুগত্য আমার প্রতি থাকলেই হবে, বিজেপি বা আর কোনো দলের প্রতি থাকার কারণ নেই। কারণ বাংলার আবাস যোজনা থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে আগামী দিনে 100 দিনের কাজের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে ডিসবার্স করবেন। অতএব তিনি 2025-এ তার যে ময়দান 2026-এর জন্য সেটাকে পুরোপুরি ভাবে তৈরি করে ফেলেছেন বা আরো শক্তপোক্ত মজবুত করার জন্য সেই লক্ষ্যে এগোচ্ছেন। এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে বিজেপি সে কি করছে। বিজেপিকে যদি 2026-এ ক্ষমতায় আসতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যেকটা প্রকল্পের ডবল ডিভিডেন্ড দিতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা করতে হবে, মোয়াজ্জেম ভাতা 10,000 টাকা করতে হবে, পুরোহিতদের ভাতা 10,000 টাকা করতে হবে,
কন্যাশ্রীকে 50,000 টাকা করতে হবে, এবং যেটা ট্যাবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 টাকা যায় সেটাকে কনভার্ট করে করতে হবে ল্যাপটপে, এবং যেটা আমাদের সবুজ সাথীতে সাইকেল দেওয়া হয় সেটাকে কনভার্ট করে করতে হবে স্কুটিতে, এবং যেটা স্বাস্থ্য সাথীতে 5 লাখ টাকা দেওয়া হয় সেটাকে কনভার্ট করে করতে হবে 25 লাখ টাকা। তো এইভাবে যদি মানুষ বোঝে যে বিজেপি কে আনলে সে আজকে মাসে মাসে 5,000 টাকা পাবে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের 49% ভোট মমতার পাশ থেকে সরে যেতে পারে। মুয়াজ্জেম ভাতা 10,000 টাকা হলে নিঃসন্দেহে সংখ্যালঘু ভোট ব্যাংকও একটা এফেক্ট পড়বে, এবং পুরোহিতদের ভাতা 10,000 টাকা হলে একটা এফেক্ট পড়বে। ওই হিন্দু মুসলমান বাংলাদেশের জুজু, আর ওই হিন্দু গেল হিন্দুকে মারলো কাটলো, ও বাংলার মানুষের ওপর কোনো এফেক্ট ফেলবে না। শুভেন্দু অধিকারী উলুবনে মুক্ত ছড়াচ্ছেন। বাংলাদেশ ইস্যু দেখিয়ে 2025-এর পালাবদল বা 26-এর পালাবদলের কোনো প্রেক্ষাপট রচিত হবে না। বাংলাদেশকে বা হিন্দু মুসলমানকে দেখিয়ে যদি হতো, তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী যে পরিমাণ 2024-এ দেখিয়েছে মাছ মাছলি মঙ্গলসূত্র, তাহলে সেখানে পালাবদল না হয়ে উনি সংখ্যালঘু হয়ে যেতেন না। মানে ওনার সংখ্যাধিক্য নেই, উনি একক মেজরিটির সরকার গড়তে পারেননি। কারণ এবারেই উনি প্রথম উন্নয়নের প্রশ্নে ভোট চাননি, উনি মাছলি মঙ্গলসূত্র মাছ মাংস এইসবের ওপরেই ভোট চেয়েছেন। চেয়ে দেখেছেন যে মাছ মাংস ডিম হিন্দু মুসলমান করে উনি মেজরিটি হারিয়েছেন, কিন্তু আগে উন্নয়নের প্রশ্নে উনি মেজরিটিতে গেছিলেন। ওনার এবারে কিছু দেওয়ার ছিল না, কিন্তু উনি 14 লাখ দেবো, 2 কোটি চাকরি দেবো, কৃষকদের ডবল ইনকাম দেবো, এগুলো যখন দেবো বলেছিল তখন কিন্তু উনি সিঙ্গেল ম্যান্ডেট মেজরিটি পেয়েছিল। কিন্তু যখন উনি হিন্দু মুসলমানে কনভার্ট করলো তখন কিন্তু ওনার মেজরিটি হারালো। তাহলে পশ্চিমবঙ্গের নিরিখেও যদি আমাকে সিঙ্গেল ম্যান্ডেট মেজরিটি পেয়ে তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়, তাহলে একটা সুনামি আনতে হবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মা বোনেদের মধ্যে, যে আমাদের বিজেপি কে আনলে আমরা 5,000 টাকা 7,000 টাকা পাবো কি 10,000 টাকা পাবো, মুয়াজ্জেম ভাতা আমরা 10,000 টাকা পাবো, সাইকেলের বদলে স্কুটি পাবো, আমরা ল্যাপটপের জায়গায় মানে কি বলে ট্যাবের জায়গায় ল্যাপটপ পাবো, 5 লাখের জায়গায় 25 লাখ পাবো, কৃষক বন্ধু বাড়বে। সবটা যদি 3 ডবল 4 ডবল দেওয়ার কথা ঘোষণা করে, স্বয়ং প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে ঘোষণা করেন, তবেই বিশ্বাসযোগ্য হবে। ওই নরেন্দ্র দামোদর দাস মোদী ছাড়া শুভেন্দু অধিকারীকে কেউ বিশ্বাস করবে না, সে বললেও লাভ নেই। একমাত্র বিজেপি কে ক্ষমতায় আসতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ডাইরেক্ট বেনিফিট দিয়ে রেখেছেন, সেই ডাইরেক্ট বেনিফিট গুলোকে 3 ডবল 4 ডবল করতে হবে। কংগ্রেস আর সিপিএম এর আদর্শ থেকে এই পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট বা পালাবদল সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট বা পালাবদলের জন্য যে আদর্শগত এক বিপ্লবের দরকার ছিল, সেই বিপ্লবের জায়গায় যখনই কংগ্রেস আর সিপিএম আপোষ করেছে, মানুষ ওই দুটো দলকেই বিশ্বাসযোগ্যতার জায়গায় রাখেনি। যে সিপিএম এর হাতে মানে কংগ্রেসের হাতে খুন হয়ে কংগ্রেসের হাতে রক্তমাখা ভাত যে সিপিএম দের খাইয়েছিল, মানে এটা উল্টো হয়েছিল, মানে সিপিএম দের রক্তমাখা ভাত কংগ্রেসরা খেয়েছিল, সেই কংগ্রেসরা সিপিএম এর কোলে গিয়ে দুলছে। এবং কংগ্রেসদের যেভাবে সিপিএম অত্যাচার করেছে 34 বছর, সেই অত্যাচার ভুলে গিয়ে, সেই শোষণ পীড়ন নিপীড়ন সমস্তটা ভুলে গিয়ে দুজনে মিলে যেরকম সহদর কোলাকুলি করেছে, তাতে অন্তত যারা কংগ্রেসী তারা কোনোদিন এটা মেনে নিতে পারেনি, এবং যারা আদর্শবাদী সিপিআইএম তারাও কোনোদিন এই বুর্জুয়া কংগ্রেসকে মেনে নিতে পারেনি। এটা শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নিজেদের মধ্যে সেটিং করেছে কংগ্রেস এবং সিপিআইএম। এই সেটিংটাকে বর্জন করেছে কংগ্রেসীরাও এবং সিপিআইএমও। কারণ সেই জন্যই আজকে ভোট পার্সেন্টেজ ওদের ধীরে ধীরে নামতে 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 মহাশূন্যে পরিণত হয়েছে। কারণ কংগ্রেসীরা যাদের ঘরের ছেলেকে সিপিএম মেরে ধরে কেটে নুন মাখিয়ে বিরোবার থান পাঠিয়েছিল, সেই কংগ্রেসীদের কোলে দুলবে, এটা তো কোনোদিন মেনে দিতে পারবে না কংগ্রেসরা। এবং সিপিএম এর যারা আদর্শবাদী, কংগ্রেসের যে যোদ্ধার যারা, তাদেরকে একসঙ্গে গলাগলি মেনে নিতে পারবে না। অতএব পশ্চিমবঙ্গের পালাবদলে যে আদর্শগত বিপ্লব আনার দরকার, সেটা কংগ্রেস বা সিপিএম এর পক্ষে আনা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ তারাই আদর্শ বিচ্যুত বা তারা চ্যুত হয়েছে তাদের লক্ষ্য এবং তার মানে আপনি বলছেন যে বিজেপি নেতা অর্জুন সিং যেটা বললেন যে আজকে জঙ্গিদের
কে সাহায্য নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছে, এর কোনো এফেক্ট পশ্চিমবঙ্গের মানুষের কাছে পড়বে না? পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুর্নীতিও কোনো এফেক্ট পড়েনি। আপনারা এই এত শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই রেশন দুর্নীতি, এই অপা দুর্নীতি, এই শিক্ষা দুর্নীতি, দুর্নীতিকে দুর্নীতি আপনারা দেখিয়ে দেখিয়ে কত ঘন্টা কাটিয়েছেন আপনাদের টিভি প্যানেলে। দুর্নীতির এফেক্টও পড়েনি, আরজি করেরও এফেক্ট পড়েনি। 6-6 হয়েছে। বাংলার মাটিকে না চেনে শুভেন্দু অধিকারী, না চেনে অর্জুন সিং, এরা যদি চিনতো আরজি করের এফেক্ট 6-6 হয়েছে। আপনাকে বুঝতে হবে ভোট পার্সেন্টেজের যেটা আসল গড়, মহিলা ভোটার যদি 49% না সরানো যায়, সংখ্যালঘু ভোটকে যদি না কিছুটা ভাঙানো যায়, বাংলায় কখনো পালাবদল সম্ভব নয়। আর সেটা করতে গেলে সেই দলের কোর ভোট ব্যাংককে আপনার সঙ্গে নিতে হবে। সেটা আরজিকর প্রশ্নে হবে না, সেটা ওই আপনার কি বলে হিন্দু মুসলমান বাংলাদেশ প্রশ্নে হবে না। এবং আপনারা যেভাবে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, অপা দুর্নীতি, হেন দুর্নীতি, সারদা দুর্নীতি, নারদা দুর্নীতি পাহাড় করে দিয়েছিলেন, সেই দুর্নীতির পরেও কিন্তু 213 এবং 6-6 এবং 12 থেকে 18 থেকে বিজেপি নেবে 12-তে, এবং তৃণমূল কংগ্রেসের হারানো মাটি উদ্ধার করে তারা সংখ্যা বাড়িয়েছে। তাহলে কোথায় এই দুর্নীতির বাজারে লোকসভায় তার এফেক্ট পড়েছে? যখন লোকসভা ভোট তখন তো চূড়ান্ত এই আপনাদের দুর্নীতি এফেক্ট ফেলতে পেরেছিল। দুর্নীতি বাংলার ভোট ব্যাংকে বা ভোট বাক্সে বা ভোটের ফলাফলে ফেলেনি। আপনারা দুর্নীতি করে বিরাট চেঁচামেচি করেছিলেন। আবার আপনারা আরজিকর নিয়ে তো বোধহয় একেবারে নবান্ন দখলই করে নিয়েছিলেন। আরজিকর প্রশ্নে বোধহয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজ হলো কাল হলো এমনও করে ফেলেছিলেন। তারপরেও উপনির্বাচনে দেখা গেল 6-6। অতএব বোঝা যাচ্ছে যে আরজিকর বা নিয়োগ দুর্নীতি, এই হেন তেন হিন্দু মুসলমান বাংলাদেশ, নান আদার দ্যান ডাইরেক্ট বেনিফিট। তার মানে আপনি বলতে চাইছেন জয়দেব বাবু, তার মানে আপনি দুর্নীতিকে ইস্যুকে আপনি ভোটের সংখ্যার সাথে আপনি তুলনা করছেন? একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকে ভোটের উপরে। আপনি যদি ভোটকেই অস্বীকার করেন, তাহলে আপনার গণতান্ত্রিক মূল্যবোধ এবং আপনার রাজনৈতিক যে অজ্ঞতা সেটা প্রকাশ পায়। আপনার কি অস্তিত্ব, আপনার কি অকাদ আছে? আপনি যদি ভোটকে না কাউন্টেবিলিটি নেবেন, ভোট মানেই হচ্ছে জনগণ জনার্দনের রায়, জনতা জনার্দনের রায়, মানুষের রায়, আশীর্বাদ। সেটাই একটা যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্য হতে পারে। ভোট ছাড়া রাজনৈতিক দলের অস্তিত্ব কি? আমি বড় বড় বুলিয়া উড়ে দিলাম, মানুষ আমায় গ্রহণ করলো না, তাতে কি এসে গেল? আমাকে যদি রাজনীতি করতে হয়, আমাকে মানুষের ভোটে জিতে ক্ষমতায় এসে আমাকে বিধানসভা লোকসভায় দখল নিতে হবে বা ওখানে আমাকে নিজের জায়গা প্রতিস্থাপিত করতে হবে। নইলে শূন্য থেকে মহাশূন্যে আমি আদর্শ কপচিয়ে লাভটা কি আছে? আমার জনগণ যা চায় আমাকে তাই দিতে হবে। জনগণ যদি বলে দিল্লির লাড্ডু, দিল্লির লাড্ডু দিতে হবে। জনগণ যদি বলে বাংলার লাড্ডু, আমাকে বাংলার লাড্ডু দিতে হবে। আপনি কে হে মশাই আদর্শের বুলিয়া উড়ানোর জন্য? পাবলিকের সার্ভেন্ট আপনি হচ্ছেন আমজনতার নকর চাকর। নকর চাকর যা বলবে আপনারা সেবক, সেটাই মানবেন। ধন্যবাদ আপনাকে। সময় আমাদের একেবারে শেষের দিকে।